আবারও বেরিয়ে পড়েছি পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত অপূর্ব একটি জেলা পুরুলিয়া পরিদর্শনের জন্য। তবে আপনারাও চলুন আমার সাথে এই অপূর্ব জায়গা পরিদর্শনের জন্য। নমস্কার আপনাদের সবাইকে, আমি স্বাগত জানাই আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড ডায়েরিজে। আমাদের পুরুলিয়াতে সেকেন্ডে আমরা রয়েছি নেচার রিসর্টে। সেখান থেকে অযোধ্যা হিলটপের দূরত্ব হলো 95 কিলোমিটার। সেখানে পৌঁছতে সময় লাগবে 2.5 আওয়ার্স। পূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারাও দেখুন, তাই আপনাদের কাছে অনুরোধ উইদাউট স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গতকাল আমরা পুরুলিয়ায় এসে পৌঁছেছি। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখানে অবশ্যই ক্লিক করে দেখে নেবেন। আমরা বরন্তিলে গিয়েছিলাম, তারপরে সন্ধে হয়ে যাওয়ার জন্য আর কোথাও যেতে পারিনি, তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি পুরো পুরুলিয়াটা যতটা সম্ভব ঘুরে দেখার জন্য। 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা কিছুটা পথ অতিক্রম করে এসেছি, আরো কিছুটা যাওয়া বাকি রয়েছে। এখন এখানে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছি আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি আর খুঁজে বেড়াচ্ছি একটা চায়ের দোকান। চায়ের দোকান পেলেই চা খেয়ে আবার আমরা বেরিয়ে পড়বো। আমরা থাকি বেঙ্গালুরুতে, সেখান থেকে আমরা চলে এসেছি কলকাতায় বাই কার, তারপর চলে এসেছি পুরুলিয়ায়। 4 দিনের ট্যুরে বেরিয়েছি। পুরুলিয়া ছাড়া আমরা কোথায় কোথায় যাচ্ছি সবকিছু আপনাদের সাথে আমি শেয়ার করব, তাই আমার ভিডিও আপনারা দেখতে থাকুন। আমরা প্রায় 2 মাস আগের থেকেই ট্যুর প্ল্যান স্টার্ট করে দিয়েছিলাম, কারণ সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো হোটেল বুকিং। মন মতো হোটেল পাওয়ার পরে হোটেল বুক করে ফেলি এবং এই ট্রিপে 6 ইয়ার্স থেকে 75 ইয়ার্স পর্যন্ত সব রকমের মেম্বার রয়েছে। তাই জন্য আমাদের স্কুল, কলেজ, অফিস সব ধরনের ছুটি ম্যানেজ করে এই ট্রিপ প্ল্যানটা করতে হয়েছিল। নিজেরা ড্রাইভ করে এই পুরো ট্যুরটা আমরা করছি বলে আমাদের সবসময় গুগল ম্যাপের হেল্প নিতে হচ্ছে। পুরুলিয়া সিটি আর রঘুনাথপুরের মধ্যে দিয়ে এসে কিছুক্ষণের মধ্যেই আমরা অযোধ্যা হিলসে পৌঁছবো। আঁকাবাঁকা পথের মধ্যে দিয়ে পৌঁছে গেছি অযোধ্যা হিলসে। তো চলুন দেখা যাক এখান থেকে কি ধরনের দৃশ্য আমরা দেখতে পাই। পাহাড়ের ওপর থেকে দাঁড়িয়ে নিচে যে রাস্তাটার মধ্যে দিয়ে এখন এলাম, সেই রাস্তাটা দেখতে কিন্তু দারুণ লাগছে আর চারপাশে প্রাকৃতিক দৃশ্য হলো মন মুগ্ধকর। After seeing the wonderful view, we are moving forward to the upper dam. আমরা যে এখন রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি তার দুধারে অপূর্ব সুন্দর রং করা বাড়ি রয়েছে। এই জায়গাটা হলো অযোধ্যা হিলটপ। এখানে এমন করে বাড়িটা রং করেছে, দেখে মনে হচ্ছে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা চলে যাচ্ছে বামনি ফলসের দিকে। আমরা লেফট টার্ন নিয়ে নিয়েছি, সেটা চলে যাবে আপার ড্যামে। আপার ড্যাম দেখে তারপর আমরা বামনি ফলসে যাব। এই জায়গাটা হলো আপার ড্যাম আর অনেকটা জায়গা নিয়ে, সেই জন্য বেশ ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগে। তবে প্রচণ্ড রোদ হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে আমাদের, তাই জন্য একটা ছাতা হলে খুব ভালো হতো, যেটার অভাব আমি ভীষণভাবে ফিল করছি। তো আপনারা অবশ্যই সেটা সাথে করে নিয়ে আসবেন, তাহলে খুব কমফোর্টেবলি এখানে ঘুরতে পারবেন। আমরা এখন চলে এসেছি প্রায় মার্বেল লেকের কাছাকাছি। একটু ট্রাফিক জ্যাম রয়েছে, ম্যাপে সেটা শো করছে। পৌঁছে তারপর আপনাদের দেখাচ্ছি লেকটা কিরকম। আমরা পৌঁছে গেছি মার্বেল লেকে আর এই এরিয়াটা হলো পার্কিং এরিয়া।
অনেকটা এরিয়া জুড়ে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আমরা গাড়ি পার্ক করে দিয়ে এখন এগিয়ে যাচ্ছি মার্বেল লেকের দিকে। আমাদের এখানে পৌঁছতে 10 মিনিট সময় লেগে গিয়েছে, কারণ রাস্তায় ট্রাফিক জ্যাম হয়ে গেছিল। রাস্তাটা সরু আর কোনো প্রশাসনিক ব্যবস্থা নেই যে ট্রাফিক মেনটেন করে দেবে, সেই জন্য নিজেদেরকে বা লোকাল যে ড্রাইভাররা থাকেন তারাই ঠিকঠাক করে ট্রাফিকটা মেনটেন করে জায়গায় জায়গায় গাড়িগুলোকে প্লেস করে দিচ্ছে। দুধারে প্রচুর খাবারের দোকান আর জিনিসের দোকান রয়েছে। পছন্দ মতো খাবার জিনিস অবশ্যই কেনাকাটা এখানে করা যেতে পারে। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি মার্বেল লেকের দিকে। তো দেখি কিরকম মার্বেল লেক। প্রায় আমরা চলে এসেছি মার্বেল লেকের কাছে। ওপরে উঠতে হবে, রাস্তাটা আনইভেন, খুব সাবধানে সাবধানে ধীরে সুস্থে ওপরে উঠছি, কারণ পা স্লিপ করলেই তো গন্ডগোল হয়ে যাবে। ফাইনালি চলে এসেছি মার্বেল লেকের সামনে। আর লেকটা দেখতে বেশ সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ওপর থেকে নিচে দেখছিলাম, এবার নিচের থেকে ওপর দেখার জন্য এগিয়ে যাচ্ছি। আপনারা কি জানেন এই লেকটা কিন্তু ম্যানমেড, এটা ন্যাচারালি তৈরি হয়নি। এখান থেকে স্টোনগুলো কেটে কেটে নিয়ে গিয়ে ড্যামে লাগানো হয়েছে, তাই জন্যই এই লেকটা এখানে তৈরি হয়েছে। এখানে সারিবদ্ধভাবে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এটা হলো পার্কিং এর জন্য, গাড়িগুলো এইভাবে দাঁড় করিয়ে রেখেছে। আমরা তো এত কাছে জায়গায় পাইনি, তাই অনেকটা পেছনে রাখতে হয়েছে। এত যে ভিড় সেটা হলো বামনি ফলসে যাওয়ার জন্য। তো চলুন আমরাও এগিয়ে যাই। ওয়েলকাম টু বামনি ফলস। তো চলুন দেখা যাক ভেতরে বামনি ফলসটা কিরকম। ধীরে ধীরে ফলসের সামনে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি, আর প্রচন্ড ভিড় রয়েছে আর খুব সরু রাস্তাটা, তাই হয়তো যেতে একটু সময় লাগছে। দেখি কতক্ষণে গিয়ে পৌঁছই। কোথায় ফলস এখন তো কিছুই বুঝতে পারছি না। এখানে চারপাশে অল্প অল্প জল দেখতে পাচ্ছি। খুব ছোট ছোট স্টেপ এখানে করে রাখা হয়েছে, সেগুলো ইভেন নয়, চারপাশটা ঘেরা দেওয়াও নেই, সেই জন্য সাবধানে সাবধানে এদিক ওদিক দিয়ে মানুষজন আসছে, সেখান থেকে রাস্তা দিয়ে চলে যাওয়া হচ্ছে। আর সব থেকে যেটা ব্যাপার, আমার সাথে বাচ্চা রয়েছে, তো আমার আরেকটু প্রবলেম হচ্ছে, একটু ভয়ও লাগছে, কারণ পা স্লিপ করলে কিছু হতে পারে। যাই হোক, এত কিছু করতে করতে ফাইনালি চলে এসেছি ফলসের কাছে। এই হলো ফলস, আপনারা দেখলেন। তবে কিছু কথা যেটা আমার বলার খুব প্রয়োজন মনে হলো, সেটা হলো প্রথমেই জুতো যেটা পরে আসবেন সেটা যেন স্নিকার্স হয়, তবে আপনার এই রাস্তায় হাঁটতে কোনো অসুবিধা হবে না। সাথে পরিমাণ মতো জল নিয়ে আসবেন। আমরা যে সময় এসেছি প্রায় 1:30 বেজে গিয়েছে, তো সেই জন্য প্রচণ্ড রোদ, এই সময়টা খুবই কষ্ট হচ্ছিল হাঁটতে। নেমে তো গিয়েছিলাম, তখন খুব এক্সাইটমেন্ট ছিল, কিন্তু এখন উঠতে খুব কষ্ট হচ্ছে, কারণ রাস্তাটা তো ঠিক নয়। আর যখন নামছিলাম তখন দেখেছিলাম অনেকে এখানে বসে রয়েছে, তা এখন বুঝতে পারছি কেন ওরা ওখানে বসে ছিল সেই সময়। তো যাই হোক, এখন উঠতেই হবে। তো চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই, আর আমরা এখান থেকে বেরিয়ে এরপরে যাব চরিতা গ্রামে। চলেছি চরিতা গ্রামে যাওয়ার জন্য। এখানে বাজার, তার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। তবে মাঝখানে একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম, কারণ খিদে পেয়েছিল, সেখানে খাওয়া দাওয়া করেছি। দুপুরের খাওয়া দাওয়া যদিও অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে গিয়ে আমি ভিডিওটা করতেই ভুলে গেছি। ক্যামেরা অন করার কথা একদমই মনে ছিল না, তো সরি সেই জন্যে আপনাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না। তবে এটুকু বলতে পারি, যেখানে খেয়েছিলাম সেই হোটেলটার খাবারের স্বাদ বেশ ভালো ছিল। এই জায়গাটা হলো চরিতা গ্রাম, আর এই গ্রামটাকে মুখোশ গ্রামও বলা হয়, কারণ হয়তো আপনারা অনেকেই জানেন। চারপাশে দেখুন কত দোকান রয়েছে, প্রত্যেকটা দোকানে রয়েছে মুখোশ। এইটা হলো পার্কিং এরিয়া, আর এই দোকানগুলোই পার্কিং এরিয়ার মধ্যেই রয়েছে। কেমন করে বানা? পার্কিং এরিয়া থেকে বেরিয়েও দেখলাম প্রচুর দোকান রয়েছে,
তো চলুন এবার এইখানে দোকানগুলো ঘুরে ঘুরে দেখা যাক। ঘুরতে ঘুরতে কতগুলো কথা আমি আপনাদেরকে বলি। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, ছৌ নৃত্য হলো প্রাচীন এবং জনপ্রিয় একটি লোকনৃত্য, যা পুরুলিয়াতে ভীষণ প্রচলিত। ছৌ নৃত্যের জন্য যে মুখোশগুলি ব্যবহৃত হয় সেগুলি সাধারণত মহাকাব্য এবং পৌরাণিক কাহিনীর গল্পের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের দেব দেবী, পৌরাণিক নায়ক নায়িকা এবং স্থানীয় লোককাহিনী চরিত্রের জীবন্ত উপস্থাপনা করা হয়। নৃত্য বিভিন্ন রকম উৎসব এবং মেলাতে অনুষ্ঠিত হয়, তাই আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমি এখানে এলে পরে যেন এরকম কিছু অনুষ্ঠান এখানে দেখতে পাই, কিন্তু আমার ব্যাড লাগছে আমি দেখতে পেলাম না। এই চরিদা গ্রামটি হলো এই মুখোশ তৈরি করার জন্য বিখ্যাত। এই গ্রামের কারিগরেরা খুব দক্ষতার সাথে এই মুখোশগুলিকে তৈরি করেন আঠা, মাটি এবং কাগজের সাহায্যে, আর রং দিয়ে সেটাকে আরো সুন্দর করে তোলেন। আমি এখন চলে এসেছি এখানে যে মিউজিয়ামটা রয়েছে তার ভেতরে। চলুন ভেতরে দেখি কি কি রয়েছে। খুব খারাপ লাগলো দেখে, অনেক জিনিসই এখান থেকে চুরি হয়ে গিয়েছে আর খুব অযত্নে রয়েছে, তাই এটাকে যত্ন করার দরকার। কিরকম ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা বা কোনো সংস্থা যদি থাকেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এটার দায়িত্ব নিন এবং এই এত সুন্দর ঐতিহ্যবাহী একটি নৃত্যকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার চেষ্টাটা করুন। কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম যে ইনারা অনেক ছোট থেকে এই কাজ করে থাকেন। উনি শুধু না, এখানে যারা যারা রয়েছেন প্রত্যেকেই তাই। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলেও যাচ্ছে, আবার স্কুল থেকে এসে এই কাজে সাহায্য করে। মহিলারাও খুব অ্যাক্টিভ এই কাজ করার জন্য। সবসময় তারা দোকানে আসতে পারেন না, কিন্তু বাড়িতে বসে এই কাজে সাহায্য করেন। তাই আমার প্রত্যেকটি শিল্পীকে কোটি কোটি প্রণাম যে এই ধরনের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। এই যে মাটি দেখতে পাচ্ছেন তো, এই মাটিটা আমাদের পরিবারের যে মাটিটা, যে জায়গাটা, সেই মাটিটা অন্য কোনো মাটি হবে। আমাদের যে জায়গাটা রয়েছে সেই মাটি ছাড়া অন্য কোনো জায়গায় মাটি মুখোশ হবে। গঙ্গা মাটি ট্রাই করেছে সবাই, কিন্তু গঙ্গা মাটি শুকনা মুখোশ হয়। এটা অন্য মাটি দিয়ে হয়। এটা অন্য মাটি। কি মাটির নাম কি? এলে মাটি। এলে মাটি। এটা একদম নদীতে থাকে, নদীর 10-15 বছর পরে যেটা সবুজ হয়ে যায় মাটিটাকে, সেটা মাটি। বেশ অনেকটা দেরি হয়ে গেছে, দেখুন কেমন অন্ধকার হয়ে গিয়েছে। এখন বেরিয়ে পড়েছি আমরা হোটেলের দিকে যাওয়ার জন্য। আর আমার যে মুখোশটা নেওয়ার ছিল সেটা সম্পূর্ণভাবে তৈরি ছিল না, একটু করে দিতে সময় লাগলো, প্যাকিং করতে সময় লাগলো, এতটা রাস্তা নিয়ে যাব সেই জন্যে করে এখন বেরিয়ে পড়েছি। বেশ রাত্রি হয়ে গেছে, হোটেলের দিকে যাচ্ছি, কতক্ষণে পৌঁছবো জানি না। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি গড় পঞ্চকোটের পঞ্চরত্ন টেম্পলে। কাল রাতে হোটেল ফিরতে ফিরতে প্রায় 9টা সাড়ে 9টা হয়ে গেছিল, অনেক রাত্রি হয়ে গিয়েছিল, চারিদিক অন্ধকার, গাড়ি চালিয়ে আসতেও একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক ম্যানেজ করে আমরা চলে এসেছি। এই মন্দিরের আরেকটি নাম হলো রাস মন্দির, আর এটি পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত। মন্দিরটি তার পোড়ামাটির ডেকোরেশন অর্থাৎ টেরাকোটা এবং ইউনিক আর্কিটেকচারের জন্য পরিচিত। এবার চলুন দেখে আসি মন্দিরের ভেতরটা কিরকম। এখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, আর কি কি রয়েছে চলুন ঘুরে দেখি। সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা রাস মন্দিরের ঠিক পাশেই মন্দিরটা। এই মন্দিরটার নাম হলো জোর বাংলা মন্দির, ভগ্নপ্রায় অবস্থা এখানে রয়েছে। এইটা হলো মন্দিরের আশপাশের জায়গা, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। কিছু দোকান এখন খুলেছে, কিছু হয়তো খোলা বাকি আছে। অনেক সকাল সকাল চলে এসেছি। দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওর মাথার ওপরে একটা মন্দির রয়েছে আর রাজার ফোর্ট রয়েছে, তো সেখানে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, জানি না পৌঁছতে পারবো কিনা, তবে চেষ্টা করতে ক্ষতি কি। চলুন এবার উপরে যাওয়ার জন্য যাত্রা শুরু করা যাক। আমার সাথে যারা ছিল তারা অনেকটা এগিয়ে গেছে, তাদের সাথে আমি কোনো যোগাযোগ করতে পারছি না, মনে হয় ওখানে ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না।
এখন রাস্তাটা বেশ সরু হয়ে গিয়েছে আর প্রচুর গাছপালা এসে পড়েছে। আমার মনে হচ্ছে আর আমি এগোতে পারবো না। হাতে একটা লাঠি থাকলে তাও ওগুলোকে সরিয়ে সরিয়ে এগোতাম, আর মনে হচ্ছে আমি পারবো না। এখানে পাথরও পড়ে আছে, ঠিক বুঝতে পারছি না, একটু ভয় ভয়ও করছে। আমার মনে হয় ফেরত চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। পাহাড়ের ওপরে ওঠা আমাদের ওঠা হবে না, আর মন্দির আর ফোর্টও দেখা হবে না। ফাইনালি এখন নিচে নেমে এসে আমি গাড়িতে উঠে পড়েছি আর চলে যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে ফেরত চলে এসেছি, আর যে রিভিউটা দেওয়ার ছিল সেটা হলো হোটেলটা বেশ ভালো, আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। এখানে খাওয়ার দাওয়ারের কোনো অসুবিধে নেই। ডাল, আলু ভাজা, ভাত, মাছ, মাংস, ডিম, আপনারা যা কিছু খেতে চান এখানে সব কিছুই পাওয়া যায়। শুধু আগের থেকে ওনাদের বলে দেবেন, ওনারা তারে সেভাবে রান্নাটা করে রাখে, কারণ কালকে যখন আমাদের আসতে দেরি হয়ে গিয়েছিল তো আমাদের খাবার পেতে একটু অসুবিধে হয়েছিল। সকালের চা আর বিকেলের চা, তার সাথে স্ন্যাক্স ওরা রুমে এসে সার্ভ করে দিয়ে যায়। আর এখানকার স্টাফেরা বেশ ভালো, সেই জন্য আপনারা চাইলে এখানে আসতে পারেন। মর্নিং ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী উদ্দেশ্যের দিকে। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।